হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখে নাও, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। তো এই যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা মেজর স্টুডেন্ট রয়েছো, মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে। দেখো এখানে 1299 টাকা, এবং তোমাদের হচ্ছে মাইনর স্টুডেন্টদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছ। কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, এবং কি 100% কমন সাজেশনস আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606, অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনার বিষয়ে ফিরে যাই। দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে যেহেতু আলোচনা করব, প্রথমেই কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষার সূচনা ও মূল ভিত্তি কি ছিল সেটা আমাদের জানতে হবে। তাহলে চলো দেখে নিই বিষয়টি কি রয়েছে। দেখো, বর্ণাশ্রম ভিত্তিক সমাজ, অর্থাৎ কি, ভারতের 4 বর্ণাশ্রম ব্যবস্থায় ব্রাহ্মণ বা হচ্ছে পুরোহিত সম্প্রদায় যে ছিল, সেই পুরোহিত সম্প্রদায় কিন্তু শিক্ষা ও জ্ঞান চর্চার মূল দায়িত্ব পালন করতেন। তাহলে কারা মূল দায়িত্ব পালন করতেন? ব্রাহ্মণ বা পুরোহিত সম্প্রদায় কিন্তু শিক্ষা ও জ্ঞান চর্চার মূল দায়িত্ব পালন করতেন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায়। এরপরে কি রয়েছে? এটি একটি বেদ কেন্দ্রিক ঐতিহ্য, অর্থাৎ কি, আর্য সংস্কৃতির প্রধান অবদান বেদকে কেন্দ্র করে এই শিক্ষা গড়ে উঠেছিল। অর্থাৎ বেদকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল সেটাকে কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষা আমরা বলতে পারি। তারপরে কি, বিদ্যারম্ভ, এখানে কিন্তু একটি অনুষ্ঠান হতো, সেটা হচ্ছে কি বিদ্যারম্ভ। সেখানে কিন্তু 5 বছর বয়সী শিক্ষার্থীদের কিন্তু সেখানে কিন্তু কি করা হতো, বিদ্যারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু কি করা হতো, তাদেরকে কিন্তু সেই যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার যে স্কুল বা বিদ্যালয় আমরা বলতে পারি, তাই সেখানে কিন্তু তাকে যুক্ত করা হতো। ধর্ম বিভিন্ন অনুষ্ঠান, যাকে বলা হচ্ছে ধর্মানুষ্ঠানের মাধ্যমে শিশুর বর্ণ পরিচয় ও 5 বছর বয়সে বিদ্যা চর্চার প্রথাগত সূচনা হতো এই বিদ্যারম্ভ প্রকৃতির মাধ্যমে। ঠিক আছে, তারপরে কি রয়েছে? ব্রাহ্মণ্য শিক্ষার মূল ভিত্তি ছিল ধর্ম, অর্থাৎ এই যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব, এর মূল ভিত্তি ছিল হচ্ছে ধর্ম। ধর্মকে কিন্তু তারা কিন্তু কঠোরভাবে মানতেন, বিশ্বাস করতেন, কারণ এই শিক্ষা ব্যবস্থার সমস্ত আয়োজনে কিন্তু গড়ে উঠেছিল ধর্মীয় রীতিনীতিকে আশ্রয় করে। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা যে গড়ে উঠেছিল, এই সমস্ত কিছুই কিন্তু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কিন্তু গড়ে উঠেছিল, এবং ধর্মীয় বিশ্বাস কিন্তু এর থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার কিছু কিন্তু লক্ষ্য ছিল। দেখো, এই প্রত্যেকটা শিক্ষার পেছনে যেহেতু লক্ষ্য থাকে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন লক্ষ্য দেখতে পারবো। কি লক্ষ্য রয়েছে সেখানে? প্রথমে হচ্ছে যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে মোক্ষ ও মহামুক্তি লাভ। কি রয়েছে এখানে? পার্থিব জীবন থেকে মুক্তি অর্জন করা এবং আত্ম উপলব্ধির মাধ্যমে মোক্ষ লাভ করাই ছিল ব্রাহ্মণ্য শিক্ষার পরম ও চরম লক্ষ্য। তাহলে কি, ব্রাহ্মণ্য শিক্ষার মূল লক্ষ্য ছিল মোক্ষ ও মহামুক্তি লাভ করা। ঠিক আছে, তারপর কি, চরিত্র গঠন করা, অর্থাৎ ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষার্থীরা ছিল তাদের সুচরিত্র গঠন ও ব্যক্তিত্বের বিকাশ ঘটানো কিন্তু এর একটি প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। তারপরে কি রয়েছে? ত্যাগ ও ব্রহ্মচর্যের আদর্শ, শিক্ষার্থীর মধ্যে কৃচ্ছ সাধন, ইন্দ্রিয় সংযম, ত্যাগ ও বিশুদ্ধ নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ ঘটানো কিন্তু এর প্রধান লক্ষ্য ছিল। তারপর আরো একটি লক্ষ্য কি ছিল? ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালন করা, যেমন কি তারপরে স্ববর্ণের উপযোগী ধর্মীয় আচার, তারপরে কি, পেশা কৌশল ও সামাজিক কর্তব্যের প্রশিক্ষণ দানও ছিল এর মূল লক্ষ্য। তাহলে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বিভিন্ন লক্ষ্য নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম কি লক্ষ্য ছিল। এরপরে হচ্ছে কি, উপনয়নের তাৎপর্য রয়েছে এবং বর্ণভিত্তিক উপনয়নের বয়স কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো উপনয়নের তাৎপর্য হচ্ছে কি, বিদ্যারম্ভের পর উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী গুরুগৃহে প্রবেশ করত। অর্থাৎ উপনয়ন একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের পরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কি করত, তারা কিন্তু গুরুগৃহে প্রবেশ করত, এবং কি উপনয়নের পর কিন্তু শিক্ষার্থীর দ্বিজ অর্থাৎ দ্বিতীয় জন্ম হিসেবে গণ্য করা হতো এবং সংযমী ব্রহ্মচর্য জীবন গ্রহণ করতে হতো। তাহলে উপনয়ন হওয়ার পর কিন্তু তারা একটি নতুন জীবন পেল। দেখো, সেই সময় কিন্তু ব্রাহ্মণরা বিশ্বাস করতেন যে উপনয়নের
জন্মের পরে যদি একজন শিষ্য যদি গুরুগৃহে প্রবেশ করে তখন থেকে কিন্তু তার দ্বিতীয় জন্ম শুরু হয় এবং কি তাকে কিন্তু কঠোর ব্রহ্মচর্য এবং ব্রহ্মচর্য জীবন কিন্তু গ্রহণ করতে হতো সেই সময়। বিশেষ দ্রষ্টব্যতে আমরা কি দেখবো, শূদ্র বর্ণের জন্য উপনয়নের কোনো শাস্ত্রীয় অধিকার ছিল না। দেখো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যে ছিল এই তিনজন কিন্তু পারত এবং শূদ্র যারা ছিল, শূদ্র বর্ণের জন্য কিন্তু উপনয়নের কিন্তু কোনো কিন্তু শাস্ত্রীয় অধিকার ছিল না, তাদের কিন্তু উপনয়ন করা হতো না। তারপরে দেখো বর্ণভিত্তিক উপনয়নের বয়স হিসেবে কি বলা হয়েছে, ব্রাহ্মণদের ক্ষেত্রে কিন্তু 6 বছর বয়সে উপনয়ন সংস্কার কিন্তু সম্পন্ন হতো, অর্থাৎ 6 বছর বয়সে কিন্তু উপনয়ন করানো হতো এবং ক্ষত্রিয়দের ক্ষেত্রে 11 বছর বয়সে উপনয়ন অনুষ্ঠান আয়োজন হতো। তারপরে কি বৈশ্যদের ক্ষেত্রে কিন্তু 12 বছর বয়সে উপনয়ন সংস্কার প্রদান করা হতো এবং শূদ্র যে বর্ণ রয়েছে এই শূদ্ররা কিন্তু শাস্ত্রীয় অধিকার কিন্তু পেত না ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায়। শূদ্রদের কিন্তু কোনো রকম অধিকার ছিল না সেই হচ্ছে মঠে প্রবেশ করার ক্ষেত্রে, ঠিক আছে, গুরুগৃহে প্রবেশ করার ক্ষেত্রে। তারপরে কি রয়েছে বর্ণভিত্তিক স্বাতন্ত্র পাঠ্যক্রম, ঠিক আছে, এই যে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা সেখানে পাঠ্যক্রম কি কি ছিল, অর্থাৎ পাঠ্যক্রম কি প্রকৃতির ছিল। দেখো প্রথমে যে বিষয় রয়েছে ব্রাহ্মণদের পাঠ্যক্রম, অর্থাৎ ব্রাহ্মণদের পাঠ্যক্রমের মধ্যে কি কি ছিল, বেদ, উপনিষদ, শাস্ত্র, দর্শন, সাহিত্য, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা ও নক্ষত্রবিদ্যা, এই সমস্ত কিছুই কিন্তু ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় কিন্তু ব্রাহ্মণদের পাঠ্যক্রমের মধ্যে ছিল। এবং বৈশ্যদের পাঠ্যক্রমে কি ছিল, ব্যবসা বাণিজ্য, যেহেতু বৈশ্যদের হচ্ছে ব্যবসা বাণিজ্য, কৃষিকার্য সমস্ত কিছুর জন্য হচ্ছে মূল মানা হতো, সেক্ষেত্রে কিন্তু তাদের পাঠ্যক্রমে ব্যবসা বাণিজ্য, দ্রব্য সংরক্ষণ, ক্রয় বিক্রয়, ভূগোল ও মুদ্রা ব্যবস্থা সম্পর্কে দেওয়া ছিল। তারপর কি ক্ষত্রিয়দের পাঠ্যক্রমে কি ছিল, অস্ত্রবিদ্যা, রাজ্য শাসন যাকে বলা হয় হচ্ছে তারা কিন্তু যুদ্ধর জন্য কিন্তু তাদের তৈরি করা হতো, ঠিক আছে, ইতিহাস, পুরাণ, নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র এবং যুদ্ধ কৌশল কিন্তু তাদের শেখানো হতো। সেই কালে কিন্তু ক্ষত্রিয়দের পাঠ্যক্রমে এই সমস্ত বিষয় কিন্তু অন্তর্ভুক্ত ছিল। এরপরে হচ্ছে শূদ্রদের পাঠ্যক্রম, অর্থাৎ কি পুরাণ হচ্ছে শ্রবণ, কৃষি সংক্রান্ত কাজ, পশুপালন ও দৈহিক পরিশ্রম ভিত্তিক বিভিন্ন যে কঠিন কাজগুলি রয়েছে সেই কঠিন কাজগুলি কিন্তু শূদ্রদের পাঠ্যক্রমের মধ্যে ছিল, কিন্তু তাদের কিন্তু উপনয়ন অনুষ্ঠানের কিন্তু কোনো রকম শাস্ত্রীয় অনুমতি ছিল না, ঠিক আছে। এরপরে রয়েছে শিক্ষালয় ও শিক্ষা পরিবেশের কিছু বৈশিষ্ট্য, কি কি রয়েছে। প্রথমে হচ্ছে তপবন ও গুরুকুল, প্রকৃতির উন্মুক্ত পরিবেশে মুনি ঋষিদের আশ্রমে গুরুকে কেন্দ্র করে শিক্ষালয় গড়ে উঠত এবং একটি সুশৃঙ্খল এবং মুক্ত পরিবেশে কিন্তু তারা শিক্ষা গ্রহণ করত, এটি ছিল আবাসিক শিক্ষা ব্যবস্থা। এরপরে কি রয়েছে, অবনৈতিক ও পৃষ্ঠপোষকতা, এখানে কি বলেছে, শিক্ষা ছিল সম্পূর্ণ অবৈতনিক, অর্থাৎ প্রথম দিকে কিন্তু কোনো রকম বেতন দেওয়া হতো না, সমাজ ও রাষ্ট্রের অনুদান এবং রাজার পৃষ্ঠপোষকতার উপরে কিন্তু আশ্রম গুরুকুল পরিচালিত হতো, অর্থাৎ রাজা যে অর্থ দিত সেই অর্থ দিয়ে কিন্তু তাদের গুরুকুল চলতো, ঠিক আছে। এবং শিষ্য যখন একটি হচ্ছে তার যখন পড়াশোনা শেষ করবে গুরুগৃহে তখন কিন্তু সে নিজের ইচ্ছাতেই কিন্তু গুরুকে কিন্তু গুরু দক্ষিণা দিত, ঠিক আছে, গুরু দক্ষিণার প্রথা কিন্তু সেই সময় ছিল। তারপরে কি রয়েছে সম্মেলন ও পণ্ডিত সভা, আশ্রম ছাড়াও রাজসভা, সম্মেলন স্থান ও পণ্ডিতদের বিশেষ সমাবেশ কিন্তু উচ্চশিক্ষার ভূমিকা রাখতো। তাহলে দেখো এখানে কিন্তু শিক্ষালয় এবং শিক্ষা পরিবেশের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করলাম। তারপরে রয়েছে কি শিক্ষাদান পদ্ধতি ও মূল কৌশল, তাহলে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল এবং এর মূল কৌশল কি ছিল সেই বিষয়ে নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো প্রথমে যে কৌশল ছিল সেটা হচ্ছে কি মৌখিক প্রথা এবং কি যাকে বলা হচ্ছে শ্রুতি ও হচ্ছে কি স্মৃতির প্রথা। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা ছিল মূলত অব্রন্তি, দেখো কি বলেছে এখানে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা ছিল মূলত অবর্ণিত ও মৌখিক, ঠিক আছে, মৌখিক কিন্তু ছিল ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীরা গুরুর মুখে শুনে শুনে তা মুখস্থ করত, চিন্তা ভাবনা করত এবং কি করত, হৃদয়ে কিন্তু বা ভাবনার মাধ্যমে হৃদয়ে ধারণ করত। তো এটাকে কিন্তু শ্রুতি নির্ভর একটি পদ্ধতি কিন্তু বলা যায়। কেন বলতো, কারণ হচ্ছে কি গুরু যে ছিল গুরু কিন্তু শিক্ষার্থীদের এটা হচ্ছে শিক্ষার্থীদের বা হচ্ছে শিষ্যের সামনে বিভিন্ন শ্লোক বা মন্ত্র পাঠ করতেন এবং শিক্ষার্থীরা কি করতেন সেটা কিন্তু শুনে শুনে মনে রাখতেন এবং মূল্যায়ন প্রক্রিয়ার সময় তাদের কিন্তু এই শুনে শুনে মনে রাখাটাই কিন্তু তাদের কিন্তু বিশেষ কিন্তু হাতিয়ার হয়ে দাঁড়াতো। তারপর কি বিতর্ক আলোচনা পদ্ধতি বলতে কি বোঝানো হয়েছে,
গুরু জটিল বিষয় অর্থাৎ বিভিন্ন যে বিষয় কঠিন বা জটিল বিষয় রয়েছে অনুধাবনের মাধ্যমে কিন্তু গুরু বিতর্ক সভা ও বিচার সভার আয়োজন করতেন। বিভিন্ন বিতর্কের মধ্যে তর্ক বিতর্কের মাধ্যমে কিন্তু সেখানে কিন্তু মূল পদ্ধতি দিয়ে কিন্তু কি করা হতো, শিক্ষাদান পদ্ধতি কিন্তু তৈরি করা হতো। ঠিক আছে, তাহলে কি এই বিতর্ক বা আলোচনা পদ্ধতি এটা কিন্তু ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার একটি মূল পদ্ধতি। দলগত বা ব্যক্তিগত আলোচনার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি তৈরি করা হতো। এর ক্ষেত্রে কি হতো, বিভিন্ন মত তারপরে বিভিন্ন আলোচনার ভিত্তিতে কিন্তু বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারতো শিক্ষার্থীরা। তারপরে কি গুরু শিষ্য সম্পর্ক নিয়ম শৃঙ্খলা কেমন ছিল? দেখো, ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের সম্পর্ক ছিল খুব সুন্দর, যেমন কি পিতা পুত্র সম মধুর সম্পর্ক ছিল। গুরু ও শিষ্যের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। গুরু স্নেহে জ্ঞান বিতরণ করতেন এবং শিষ্য গুরুর সেবায় নিবেদিত থেকে কি করতেন, আজ্ঞা পালন করতেন। গুরুকে কিন্তু অনেকটাই সম্মান করতেন, নিজের পিতার মতো কিন্তু ভালোবাসতেন। এবং গুরুও কিন্তু কি করতেন, গুরু কিন্তু শিক্ষার্থীদের কিন্তু খুব সুন্দরভাবে তার সন্তানের মতো স্নেহ করতেন এবং কিন্তু ভুল করলে কিন্তু শাস্তিরও কিন্তু ব্যবস্থা ছিল। ঠিক আছে, তারপরে কি কঠোর অনুশাসন ও নিয়মের কথা এখানে বলেছে। কি রয়েছে এখানে, প্রাতঃকালে জাগরণ অর্থাৎ সকালবেলা উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে এবং কি ভিক্ষা চর্চা করতে হবে, দিবানিদ্রা পরিহার করতে হবে। তারপরে কি মিথ্যা ও প্রমাদ ত্যাগ করতে হবে, মিথ্যা বলা চলবে না, খারাপ বাক্য বলা চলবে না, ত্যাগ করতে হবে। এবং কি করতে হবে, কঠোর সংবৃত জীবনযাপন ও বাধ্যতামূলক কিন্তু ছিল সেই সময়। ঠিক আছে, তারপরে কি রয়েছে, শৃঙ্খলা ভঙ্গে কিন্তু দণ্ডবিধান। গুরুর বেঁধে যাওয়ার নিয়ম লঙ্ঘন করলে বেত্রাঘাত অর্থাৎ বেদ দিয়ে কিন্তু আঘাত করতো, অর্থাৎ বেদ দিয়ে কিন্তু সেই সময় মারা হতো। এবং কি উপবাস বা চরম অপরাধ গুরুগৃহ থেকে কিন্তু নির্বাসনের বিধান ছিল, অর্থাৎ উপবাস বা চরম অপরাধে কিন্তু গুরুগৃহ থেকে নির্বাসনের বিধান ছিল। অর্থাৎ কেউ যদি চরম অপরাধ করতো বা মিথ্যা কথা বলতো, কোনো রকম ভুল করতো, গুরুর নির্দেশ মানতো না, তখন কিন্তু তাকে গুরুকুল থেকে বের করে দেওয়া হতো। এবারে কি রয়েছে, শিক্ষা সমাপন ও সমাবর্তন অনুষ্ঠান। এটা কিন্তু শেষ পর্যায়ে। কি বোঝানো হয়েছে এখানে দেখো, প্রথমে রয়েছে গুরুগৃহ থেকে স্বগৃহে প্রত্যাবর্তন। ব্রহ্মচর্য এবং শিক্ষা জীবন যে রয়েছে এর সমাপ্তির পর কিন্তু শিক্ষার্থীকে গুরুর অনুমতি নিয়ে নিজ গৃহে বা গার্হস্থ্য জীবনে ফিরে আসে অনুষ্ঠানই হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান। তাহলে বোঝা গেল সমাবর্তন অনুষ্ঠান কি। তারপরে কি স্নাতক উপাধি লাভ, অর্থাৎ আচার্যের অনুমতিতে শিক্ষার্থীকে স্নান করিয়ে নতুন বস্ত্র বা পোশাক পরিধান করিয়ে পণ্ডিত মণ্ডলীর সামনে তাকে স্নাতক হিসেবে ঘোষণা করা হতো। সে কিন্তু স্নাতক পাশ করেছে সেই বিষয়টি কিন্তু সবার সামনে কিন্তু ঘোষণা করা হতো গুরুর অনুমতি নিয়ে। তারপরে কি উপদেশ প্রধান ও প্রতিজ্ঞা, অর্থাৎ কি ভবিষ্যৎ জীবনকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য গুরু অমূল্য উপদেশ দান করতেন এবং শিক্ষার্থীরা পালনে কি করতেন, প্রতিশ্রুতি প্রদান করতেন। ঠিক আছে, তাহলে গুরুগৃহ থেকে স্বগৃহে প্রত্যাবর্তনে কি অনুষ্ঠানকে কি বলা হতো, সমাবর্তন অনুষ্ঠান বলা হতো। তারপর কি স্নাতক উপাধি লাভ করতো সেই সময়। তারপরে কি উপদেশ প্রদান এবং কি প্রতিজ্ঞার কথাও কিন্তু এখানে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা দেওয়া রয়েছে। তো এই যে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা কি, এই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমাদের কোনো রকম অসুবিধা থাকলে এখানে দেখো দুটো নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু আমাদেরকে জানাতে পারো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।